আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। ঘটনাটা আমাদের কাছে সামিউল ভাই লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি বেশ কিছুদিন ধরেই ইউটিউবে আপনার এপিসোডগুলো শুনেছি, তাই ভাবলাম আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক সত্য ঘটনা আপনার কাছে লিখে পাঠাই। আমার বাসা নেত্রকোনাতে। ঘটনাটা 2019 সালে আমার সাথে ঘটে যায়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি তখন নতুন বিয়ে করেছি। ঘটনাটা আমার ফুবুশরীর বাড়িতে যাওয়ার সময় আমার সাথে ঘটে যায়। আমার ওয়াইফ আগে থেকেই আমার ফুবুশরীর বাড়িতে গিয়েছিল, তাই এক মঙ্গলবারের দিন আমি আমার ফুবুশরীর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। বলে রাখি, আমার ফুবুশরীর বাড়িতে যেতে হলে একটা নদী পার হয়ে তার ভিতরে গ্রামের একটা রাস্তা দিয়ে যেতে হবে। আর রাতের বেলায় সেই গ্রামে কোনো যানবাহন পাওয়া যায় না। খেয়াঘাট থেকে নেমে ফুবুশরীর বাড়ি খুব বেশি একটা দূরে ছিল না। আমি বিকেলবেলা আমার দাদা শ্বশুরের বাড়ি থেকে আমার ফুবুশরীর বাড়ির দিকে রওনা দিলাম। আমি যাওয়ার সময় গাড়ি পাচ্ছিলাম, তাই বাস স্টপের লোকেরা আমাকে বলল রাত 9টার দিকে একটা গাড়ি আসবে, সেই গাড়িতে করে আমি যেতে পারব। কোনো উপায় না পেয়ে সেখানেই আমি সেই সময়টা ছিলাম। 9টা 15 কি 20 মিনিটে সেই গাড়িটা এসে পৌঁছে, আর ওটাই ছিল সেখানে যাওয়ার লাস্ট গাড়ি। আমি কোনো কিছু না ভেবেই সেই গাড়িতে উঠে পড়লাম। আমি গাড়ি থেকে নেমে সেই বাজারে দেখলাম অনেক বড় একটা হাট বসেছে। আমি সেই হাট থেকে একটা বড় সাইজের রুই মাছ কিনে নিলাম। রুই মাছটার ওজন প্রায় 4 কেজি ছিল। এত বড় মাছ নিয়ে আমি সেই খেয়াঘাটের কাছে গেলাম। সেই নদীর পাড়ে গিয়ে আমি দেখলাম সেখানে একটাই নৌকা আছে, অন্য কোনো নৌকা কিংবা অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না। আর সেই নৌকার ওপরে একজন নৌকার মাঝি বসে আছে, আর পাড়ের ওপরে দুইজন কালো কুচকুচে বেটে মানুষ দাঁড়িয়ে আছে। আমি সেই নৌকার কাছে যেতেই সেই বেটে দুই মানুষ আমার সাথেই আমার সেই নৌকায় উঠে পড়ে। আমি নৌকায় উঠে মাঝিকে আমি যেই গ্রামে যাব সেই গ্রামের নাম বললাম। আপনাকে তো এর আগে কখনো দেখিনি, কে আপনি, কোথায় যাবেন? আমি সেই মাঝিকে বললাম আমি আপনাদের এলাকার জামাই। আমার ফুফা শ্বশুরের নাম বলাতেই সেই মাঝি আমাকে চিনতে পারল। তারপরে তিনি আমাকে নিয়ে তার নৌকাটা ছেড়ে দিলেন। আমার সাথে সাথে সেই কালো দুজন লোকও উঠেছিল। আমি তাদের চেহারার দিকে তাকাইনি, তবে চাঁদের আলোতে আমি দেখলাম তারা নৌকার এক কোণেতে চুপচাপ গিয়ে বসলো, কোনো কথা বলল না। এমনকি কোথায় যাবে সেটাও তারা বলল না। নৌকা যখন পানিতে ছাড়ার সময় হলো, তখন সে মাঝি একা একা ওই নৌকাটা কোনো অবস্থাতেই পানিতে নিয়ে যেতে পারছিল না। নৌকাটা অনেক ভারী হয়েছিল, তাই আমি নিজেই তাকে সাহায্য করলাম নৌকাটা পানির ভেতরে নিয়ে যেতে। আমরা দুজনে মিলে দাঁড় টানছিলাম, কিন্তু নৌকাটা এত পরিমাণে ভারী ছিল যেটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বারবার সেই কালো লোকগুলোর দিকে তাকাচ্ছিলাম। এই জিনিসটা অবশ্য মাঝিও ফলো করেছিল, কিন্তু আমাকে কোনো কিছু বলল না। মাঝি আমাকে বলল, মাছটা এত রাতে মাছ নিয়ে যাওয়ার কি দরকার? আমি এই প্রশ্নের কোনো উত্তর দিলাম না মাঝিকে। এভাবেই দুজনে মিলে দাঁড় বইতে বইতে সেই নৌকাটা নিয়ে আমার গন্তব্যের গ্রামে গিয়ে পৌঁছালাম। সেখান থেকে 20 টাকা মাঝিকে ভাড়া দিয়ে নেমে গেলাম। আমার কাছে অনেক ব্যাগপত্র ছিল, সাথে একটা বড় মাছ নিয়ে আমি যাচ্ছি। আমার রাস্তা চলতে খুব কষ্ট হচ্ছিল। আমি দেখলাম আমার পেছন পেছন সে কালো বেটে করে দুজন লোকও আসছে। বেশ কিছু দূর এভাবে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম আমার পেছন থেকে সেই কালো লোকগুলো কোথায় যেন মিলিয়ে গেল। আমি বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম, ভাবলাম হয়তো এই এলাকারই কেউ হতে পারে, তাই তাই নিজেদের বাড়িতে চলে গেছে। আমি নিজের মনেই হেঁটে যাচ্ছি। আমি আমার ফুফুশরীর বাড়ি চিনতাম, এর আগেও আমি 2-1 বার গিয়েছি ওখানে। আমার ফুফুশরীর বাড়িতে যেতে হলে রাস্তার পাশে 2টা তাল গাছ আছে, সেই তাল গাছের নিচ দিয়েই আমাকে যেতে হবে। ঘটনাটা ওই তাল গাছের নিচেই ঘটে যায়। আমি যখনই সেই তাল গাছের কাছে গেলাম, সেখানে যেতেই আমি দেখলাম আমার সামনে ঠিক ওই 2জন লোক যাদেরকে আমি নৌকায় দেখেছিলাম, তারা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে দেখে খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম আমার আগে কিভাবে আর কোন দিক দিয়ে তারা এখানে এসেছে, আর এখানেই বা দাঁড়িয়ে আছে কেন? রাত তখন 11টা বাজে। আমার হাতে ঘড়ি ছিল,
আমি সময়টা খুব ভালোভাবেই দেখেছিলাম। আমি চাঁদের আলোয় এবার তাদের চেহারা দেখতে পেলাম। জীবনেও কল্পনা করিনি যে আমি এরকম কিছু দেখতে পাবো। আমি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলাম তারা দুজনেই ছিল কুচকুচে কালো, আর তাদের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। মাথার উপরের অংশটা কেমন একটা চ্যাপ্টা, আর আমি স্পষ্ট দেখতে পেলাম তারা আমার মাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আমার ভীষণ ভয় করতে লাগলো। হঠাৎ করেই আমাকে চমকে দিয়ে তারা তাদের মুখ থেকে কেমন একটা গোঙানির মতো সাউন্ড বের করছিল, যেই সাউন্ডটা এত পরিমাণে ভয়ানক ছিল যেটা আমি আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি এমন সময় দেখতে পেলাম সেই কালো লোক দুটো আমার দিকে ধেয়ে আসছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার শিরদাঁড়া একেবারে ঠান্ডা হয়ে গেল। আমি কি করব সেখানে বুঝে উঠতে পারছিলাম না। আমি আমার ব্যাগপত্র থুয়ে সেখান থেকে পেছনের দিকে দৌড় লাগাই। আমি দৌড়াতে দৌড়াতে দেখতে পেলাম সেই নৌকার মাঝিটাও অনেক জোরে হেঁটে আমার দিকে আসছে। আমি সেই মাঝির কাছে গিয়ে ওই মাঝিটাকে জড়িয়ে ধরলাম আর চিৎকার করে তাকে বলতে লাগলাম আমার সাথে সামনে কি ঘটে গেছে। তখন সে মাঝিটা আমাকে যা বলল, এটা শুনে আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। সে মাঝিটা বলল, যখনই নৌকাটা ভারী হয়ে গেল আমি বুঝতে পারলাম কোনো একটা সমস্যা আছে, আর আপনি যখন নৌকার মাথার দিকে তাকাচ্ছিলেন আমি তখন বুঝতে পেরেছিলাম হয়তো আপনি কারো দিকে তাকাচ্ছেন। আর এসব বুঝতে পারার কারণ, আপনি যে মাছটা নিয়ে এসেছেন সেই মাছের পেছনে কেউ একজন পড়েছে। এটা আমি খুব ভালোভাবেই সন্দেহ করেছিলাম, কারণ যদি নাই হতো তাহলে নৌকাটা এত ভারী হতো না। তাই আমিও কোনো কিছু না ভেবে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আপনার পেছন ধাওয়া করি, কিন্তু আপনি অনেক আগেই বেরিয়ে গেছেন, যার কারণে ধরতে পারিনি আপনি। আমি ভয়ে ভয়ে আবারও সেই তাল গাছের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার ব্যাগপত্র সব কিছুই আছে, কিন্তু সেই মাছটা আর নেই। আমার ভেতর থেকে তখনও ভয় কাটেনি। আমার ব্যাগপত্র তুলে নিয়ে সেই মাঝির সাহায্যে আমি আমার ফুগুশরীর বাড়িতে গিয়ে পৌঁছি। ঘটনাটা এখানেই শেষ। হয়তো ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে এরকম ছোট ছোট আরো দুই একটা ঘটনা আছে। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমি বাকি ঘটনাও আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিউল ভাইকে আমাদের কাছে চমৎকার একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। কথা না বাড়িয়ে সরাসরি দ্বিতীয় ঘটনায় যেতে চাই। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি মেসেজ করে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর বেশি বেশি করে আমাদেরকে ঘটনা লিখে পাঠান। KYO2004@gmail.com এই ইমেল অ্যাড্রেসে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটা আমাদের কাছে বাবু ভাই লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, ফেসবুকে আমি আপনাদের একটা এপিসোড শুনেছিলাম, তাই আমি ভাবলাম আমার কাছে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাই। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। একটু বুঝে নিয়ে পড়বেন। ঘটনাটা আমার নিজের সাথে ঘটানো। এটা আমি আমার এলাকার এক মুরব্বীর কাছ থেকে শুনেছি। তিনি যেভাবে আমার কাছে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। তখন আমি তোদের মতোই জোয়ান ছিলাম। আমি পেশায় তখন গরুর গাড়ি চালাতাম। কখনো মানুষের টিপ মারতাম, আবার কখনো বা আমি ধান কিংবা শস্য বোয়াতাম। আমি যখন মানুষের টিপ মারতাম তখন আমি অনেক দূরে দূরে যেতাম, অনেক রাত করে বাসায় ফিরতাম। ঘটনাটা এরকমই এক রাতের বেলা আমার সাথে ঘটে যায়। সেই এলাকার নাম আমি সঠিক জানি না, কিন্তু সেই এলাকায় আমি এই প্রথম যাচ্ছি। আমি আমার মানুষের টিপটা নামিয়ে দিয়ে সেখান থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন রাত 1টা কি 2টা বেজেছিল, আমি সঠিক বলতে পারবো না। আমি আমার গরুর গাড়িটা নিয়ে সেই একই রাস্তা দিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিলাম। বেশ কিছু দূর আসতেই আমি সেখানে
একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সেই লোকটাকে দেখে আমার গাড়ির গরুগুলো সেখানে দাঁড়িয়ে গেল আর কেমন একটা অস্বাভাবিকভাবে ডাকতে লাগলো, যার মানে বুঝতো আমি কিছুই বুঝলাম না। আমি সেই লোকটার কাছে যেতেই সেই লোকটি আমার গাড়িটাকে থামিয়ে দিল আর বলল তিনি নাকি খুব বড় একটা বিপদে পড়েছে, আমি যেন সামনে তাকে গিয়ে নামিয়ে দিই। আমি কোনো কিছু না ভেবেই সেই লোকটাকে আমার গরুর গাড়িতে তুলে নিলাম। আর এই লোকটাকে গরুর গাড়িতে তুলে নেওয়া যে আমার একটা চূড়ান্ত ভুল সিদ্ধান্ত ছিল, এটা আমি কোনো অবস্থাতেই বুঝতে পারি। আমি যখন সেই লোকটাকে নিয়ে আমার গরুর গাড়িতে যেতে লাগলাম, আমি বুঝতে পারলাম আমার গাড়িটা কেমন একটা হয়ে আছে। গরুগুলো কোনো অবস্থাতেই সামনের দিকে আগাতে চাচ্ছে না। আমি অনেক জোর করেই সেই গরুগুলোকে নিয়ে আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে আমি পেছন থেকে কেমন একটা খসড়মসড় শব্দ পেতে লাগলাম। আমি পেছনে তাকাতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই লোকটার চেহারা কেমন একটা বিভৎস হয়ে গেছে। তার পুরো শরীরটা যেন আগুনে ঝলসানো, আর গায়ের বিভিন্ন জায়গা থেকে তার চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তার চোখগুলো লাল টকটকে আগুনের গোলার মতো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সে নিজেই নিজের হাত কামড়ে খাচ্ছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেখানে আমার চিৎকার শোনার মতো কেউই ছিল না। আমি আমার গরুর গাড়ি থেকে নেমে সেই গ্রামের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে দৌড়াতে লাগলাম। আমি দৌড়ানোর সময় বুঝতে পারলাম সেই জিনিসটা হয়তো আমার পেছনে পেছনে আসছে। আমি কিছু দূর গিয়ে একটা বাড়ি দেখতে পেলাম। সেই বাড়ির কাছে গিয়ে আমি পেছনে তাকাতে দেখলাম সেই জিনিসটা সত্যি অনেক জোরে দৌড়াতে দৌড়াতে আমার দিকেই আসছে। আমি সেই বাড়ির দরজাতে অনেক জোরে জোরে কড়া দিতে লাগলাম, কিন্তু সে বাড়ি থেকে আমি কোনো শব্দ পেলাম না। ক্রমশই সেই জিনিসটা আমার কাছে চলে আসছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই এবং চিৎকার করতে করতে সেই বাড়ির কাছ থেকে আমি সামনের দিকে দৌড়াতে থাকি। এভাবেই আমি চিৎকার করছি আর দৌড় দিচ্ছি। সামনে আমি একটা মসজিদ দেখতে পেলাম। সেই মসজিদটা একটা টিনের চালা দিয়ে ঘেরাও ছিল। আমি সেই মসজিদের বারান্দার উপরে উঠে বসলাম। আমি সেখানে উঠতেই দেখতে পেলাম সেই কালো জিনিসটা মসজিদের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, আর কখনো বা একটা জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো অবস্থাতেই সে মসজিদের সীমানার ভেতরে আসতে পারছে না। আমি সেখানে দোয়া পড়তে লাগলাম। এমন সময় আমি দেখতে পেলাম মসজিদের ভেতরের দরজাটা আপনা আপনি খুলে গেল। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি সেখানে আরো জোরে জোরে চিৎকার করতে লাগলাম আর আল্লাহকে ডাকতে লাগলাম। এমন সময় আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান থেকে একটা জুব্বা পরা, সাদা টুপি মাথায় দেওয়া একটা বুজুর্গ লোক মসজিদের ভেতর থেকে বের হয়ে এলো। আর সে কালো জিনিসটা ওই বুজুর্গ লোককে দেখার সাথে সাথেই সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। আমি সে বুজুর্গ লোকটির কাছে দৌড়ে গিয়ে আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা শেয়ার করলাম। সেই বুজুর্গ লোকটি আশেপাশে তাকালো। আমিও সেই বুজুর্গ লোকটির সাথে আশপাশে তাকিয়ে দেখলাম সেই কালো অবয়বটাকে আর দেখতে পাচ্ছি না। এমন সময় সে বুজুর্গ লোকটি আমাকে বলল, ভয় পেও না, এখানে বসো। কি চেহারা ছিল সেই বুজুর্গ লোকটার! আমি এরকম চেহারা আলা মানুষ জীবনে কোনোদিন দেখিনি। আমি সে বুজুর্গ লোকটির পাশে বসে পড়লাম। তিনি আমার বুকে হাত দিলেন আর বললেন, ভয় পেও না, আমি তোমাকে দোয়া করে ফু দিয়ে দিচ্ছি, আশা করি তোমার সব ভয় দূর হয়ে যাবে। সে বুজুর্গ লোকটি একটা দোয়া পড়ে আমার বুকে ফু দিয়ে দিলেন। তারপরে আমার মাথার ওপরে হাত রাখতেই আমার আর কিছু মনে নেই। আমার মাথার ওপরে হাত রাখতেই আমি প্রচন্ড শান্তি অনুভব করলাম। এরকম মুগ্ধতা আর এরকম শান্তি আমি জীবনে কোনোদিন পাইনি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম মসজিদের ইমামের ডাকে। তিনি এসে আমাকে ডাক দিলেন। আমি ঘুম থেকে উঠতেই সে ইমাম আমাকে সালাম দিল আর জিজ্ঞাসা করলো আমি এখানে কেন শুয়ে আছি।
আমি কে, আরো বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আমি সেই ইমাম সাহেবের হাতটা ধরে আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বললাম। এমনকি এটাও বললাম যে এই মসজিদে এসে আমি কার সাথে দেখা করেছি। সেই ইমামটা আমাকে বলল, আপনার সাথে এই মসজিদে যার দেখা হয়েছে তিনি খুবই ভালো একজন ফরেজগার জিন। তিনি প্রায় রাতেই আমাদের এই মসজিদে এসে নামাজ আদায় করেন। হয়তো সেই বুজুর্গ জিনটি আপনার কাছে ছিল, যার কারণে আল্লাহ আপনাকে সেই জিনের মাধ্যমে বড় একটা ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। আমি আজানটা দিয়ে নেই, তারপরে দুজনে মিলে আপনার গরুর গাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেই মসজিদের ইমাম ফজরের আজান দিল। আমি সেই আজানটা শোনার পরে অনেক তৃপ্তি পেলাম। তারপরে সেই ইমামকে সাথে নিয়েই আমি আমার গরুর গাড়িটা খোঁজার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ঠিক ওই বাড়িটার কাছে যেতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেখানে আসলে তেমন কোনো বাড়ি নেই, সেখানে আছে একটা পুরনো ভাঙ্গা বাড়ি। কিন্তু আমি যখন সেই অবয়বটা দেখে ভয়ে দৌড় দিয়েছিলাম, তখন সেইখানে আমি একটা পরিপূর্ণ বাড়ি দেখেছিলাম। বিষয়টা দেখে আমি প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম। তার কিছু দূর সামনেই আমি দেখতে পেলাম আমার গরুর গাড়িটা সেখানে দাঁড়িয়ে আছে। আমি আমার গরুর গাড়িটা নিয়ে সে মসজিদের ইমামকে সাথে নিয়ে আবারও সেই মসজিদে এলাম। তারপরে ফজরের নামাজ আদায় করে সেখানে আমি বেশ কিছুক্ষণ শুয়েছি। পরের দিন সকাল 10টা কি 11টার দিকে আমি ঘুম থেকে উঠে নিজের গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ঘটনাটা এখানেই শেষ, কিন্তু এই ঘটনার পরে আমার শরীর খারাপ কিংবা এমন কোনো কিছুই ঘটেনি। আমি পুরোপুরি সুস্থ ছিলাম। জানি না সেদিনকে আমার সাথে কি হয়েছিল। সেই বুজুর্গ লোকটার কারণেই হয়তো আমি আজও বেঁচে আছি। তারপরেই বাবু ভাই তার ফোন নাম্বার দিয়েছে, তার ঠিকানাটাও লিখেছে। এমনকি তার ঠিকানাটা আমাকে উল্লেখ করতে নিষেধ করেছেন, যার কারণে আমি তার ঠিকানাটা উল্লেখ করলাম। চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ঘটনাটা আমাদেরকে আশরাফুল ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি ভালো আছেন। ইউটিউবে আপনাদের একটা এপিসোড আমি শুনেছিলাম, তাই আমি ভাবলাম আমার কাছে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাই। ঘটনাটা আমার নিজের সাথে ঘটানো। ঘটনাটা আমার এলাকার এক দাদুর কাছ থেকে আমি শুনেছি। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটা একটা নামকরা গোরস্থানকে কেন্দ্র করে, তাই আমি আমার ঠিকানা আর সেই গোরস্থানের ঠিকানা দিলাম না। শুধু এটুকুনি বলে রাখি, আমাদের শহরের মধ্যে অনেক নাম করা সেই গোরস্থানটা, প্রায় 4-5 কিলোমিটার দূরের লোকজন এসেও আমাদের এই গোরস্থানে লাশ দাফন করে যায়। আমার সেই দাদু ওই গোরস্থানে কবর খোঁড়ার কাজ করতেন, এমনকি তার দায়িত্বে পুরো কবরস্থানটাই ছিল, সবকিছু তিনিই করতেন। ঘটনাটা তার সাথেই ঘটে যায়। আমি একদিন কবর খুঁড়তে খুঁড়তে এমন একটা কবরের সন্ধান পাই, যে কবরের লাশ এখনো অক্ষত ছিল। আমি জানতাম সেই কবরটা অনেক পুরনো, কিন্তু আল্লাহই জানে তার কি এমন আমল ছিল যার কারণে তার কবরের লাশটা এখনো অক্ষত ছিল। আমি ভুলবশতই কাপড়টা খুলি আর তার চেহারাটা দেখি। আমি দেখলাম সেটা একজন বৃদ্ধ বুজুর্গ লোক, যার চেহারাটা এত সুন্দর আমি আজ পর্যন্ত এরকম সুন্দর মানুষ দেখিনি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে আমাদের গোরস্থান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছিল। যখনই একটা নতুন কবর খোঁড়া হতো, 3 দিনের মধ্যে সেই লাশটা হয়তো চুরি হয়ে যেত, না হলে সেই কবরটা খোঁড়া অবস্থায় পাওয়া যেত। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি, কারণ দোষটা আমার ঘাড়ে এসে পড়ছিল। কারণ গোরস্থানের দেখভালের দায়িত্ব আমার উপরে ছিল। তাই আমার সাথে কাজ করা আরও 3-4 জনকে নিয়ে আমি সারা রাত সেই গোরস্থানটা পাহারা দিতাম। এরকমই একদিন একটা লাশকে আমরা দাফন করি, আর সেই দিন থেকেই পাহারা দেওয়া শুরু করি। তখন রাত 2টা কি 3টা বাজে। এমন সময় সেই কবরের আশপাশ থেকে আমি একটা শব্দ পেতে লাগলাম। আমি আমার আরেকজন সাথীকে নিয়ে সেই কবরের কাছে গিয়ে দেখি সেই কবরটা অর্ধকোড়া অবস্থায় পড়ে আছে। কিন্তু কবরটা কে খুঁড়েছে এটা আমি আঁচ করতে পারলাম না, কারণ আশপাশে আমি কাউকেই দেখতে পেলাম না। আমি আবারও তখনই সেই কবরটাকে আগের ন্যায় মাটি দিয়ে আবারও ঠিক করে দিই। আমি বেশ কিছু দূর যাওয়ার পরে আবারও শব্দ পেলাম,
হয়তো সেই কবরটা আবারও কেউ খুঁজছে। আমি এবার একাই দৌড়ে সেখানে গেলাম। সেখানে যেতেই আমি দেখলাম একটা কালো আলখাল্লা পরা কেউ একজন সেই কবরের উপর হামাগুড়ি দিয়ে বসে আছে আর সেই কবরটাকে খোঁড়ার চেষ্টা করছে। আমি চিৎকার করে আমার লোকজনকে ডাকতেই সেই জিনিসটা চোখের পলকে আমার সামনে থেকে হারিয়ে গেল। আমি বুঝতে পারলাম না জিনিসটা কি ছিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো চোরের কাজ। কবরের আশপাশে অনেক গাছগাছালি থাকায় সে হয়তো পালিয়ে গিয়েছে। আমরা কয়েকজন মিলে বেশ খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। পরের দিন আরো একটা কবরের কাছ থেকে আমি শব্দ পেতে লাগলাম। আমি সেখানে গিয়ে দেখলাম সেই কবরটাও খোঁড়ার চেষ্টা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমি গোরস্থান কমিটিকে জানালাম আর বললাম যদি পুলিশ প্রোটেকশন দেওয়া হয় তাহলে আরো ভালো হয়। তারা পুলিশের কাছে ঘটনাটা জানাবে আর একটা কেস ফাইল করবে। পরের দিন রাতে আরো একটা আজব ঘটনা ঘটে। সেদিনকে আমার ছেলে পেলে কেউ ছিল না, আমি একাই গোরস্থানটা পাহারা দিচ্ছি। আমি রাত 2টার দিকে এসে আমাদের সেই শোয়ার জায়গাতে শুয়ে পড়ি। এমন সময় আমি শব্দ পেলাম কোনো একটা কবর কেউ খোঁড়ার চেষ্টা করছে। আমি স্পষ্ট সেই শব্দটা শুনতে পেলাম। আমি আশেপাশে লাইট মেরে দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। বলে রাখি, আমি যে কবরটাকে অক্ষত অবস্থায় পেয়েছিলাম, আমি প্রায়শই সেই কবরটা জিয়ারত করতাম। আমি ভাবলাম সেই কবরটার কাছে গিয়ে একটু কবরটা জিয়ারত করে আসি। আমি সেই কবরের কাছে যেতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেখান থেকে কালো একটা কিছু অনেক জোরে দৌড়ে পালিয়ে গেল। আমি চিৎকার করে তার পেছনে ধাওয়া করতে লাগলাম, কিন্তু রাস্তার ভেতরে এসেই জিনিসটা আমার সামনে থেকে হারিয়ে গেল। আমি আবারও সেই বুজুর্গ লোকের কবরের সামনে যাই। গিয়ে দেখি তার কবরটা অর্ধখোঁড়া অবস্থায় পড়ে আছে। আমি আবারও তার কবরটা ঠিকঠাক করে দিয়ে আমি তার কবরটা আমি তার কবরটা জিয়ারত করে আবারও পুনরায় নিজের সেই শোয়ার জায়গাতে ফিরে আসি। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমার সাথে ঘটতে চলেছে তার বিন্দু মাত্র আজ আমি পাইনি। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আর কোনো সমস্যা হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো জিনিসটা গায়েব হয়ে গেছে। এমনই একদিন রাতের বেলা আমি আর আমার সঙ্গীরা মিলে একটা কবর খুঁড়ছিলাম, কারণ রাত 1টার দিকে সেই মরাটা দাফন করতে হবে। সে মায়াতির কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই এলাকারই কয়েকজন মিলে এসে সেই লাশটাকে দাফন করতে চায়। আমি বিনা পয়সায় সেই খবরটা খুঁড়ে দিই। তারা দাফন কাপন করে দোয়া কালাম করে সবাই চলে যায়। আমি আর আমার 4জন সঙ্গী সেই গোরস্থানে এখনো আছি। এমন সময় আমরা শুনতে পেলাম সেই নতুন কবরটাকে হয়তো কেউ খোঁড়ার চেষ্টা করছে। সেখানে যেতেই আমরা দেখতে পেলাম একটা কালো আলখাল্লা পরা কেউ একজন সেই কবরটাকে খোঁড়ার চেষ্টা করছে। আমরা লাঠি সোঁটা নিয়ে গিয়েছিলাম। 4জন মিলে সেই অবয়বটাকে ঘিরে নিয়ে আচ্ছা মতো ধোলাই করি। আমরা যখন সে কালো আলখাল্লা পরা লোকটাকে মারছিলাম, তখন আমরা বুঝতে পারলাম এটা আসলে কোনো মানুষ নয়, এটা একটা বদ জিন। আমাদের লাঠির কয়েকটা বাড়ি খাওয়াতেই সেই জিনটা ভ্যানিশ হয়ে গেল। বিষয়টা আমরা বুঝতে পেরে সেখান থেকে সেদিনকার মতো চলে আসি নিজেদের বাড়ি। ঘটনাটা ঘটে পরের দিন থেকে। আমি প্রায়শই স্বপ্নে দেখতাম সেই কালো অবয়বটা আমাকে কোথায় একটা টেনে নিয়ে যাচ্ছে। এভাবেই টেনে নিয়ে যেতে যেতে সে আমাকে একটা কবরের ভেতরে ফেলে দেয়। তখনই আমার ঘুম ভেঙে যায়। এভাবেই 2-3টা দিন এরকম ভাবেই সিরিয়ালে আমি সেই স্বপ্নগুলো দেখতে থাকি। আমি আমার কবর খোঁড়ার আর সব সঙ্গীদের সাথে ঘটনাটা শেয়ার করি। তারাও আমাকে একই কথা বলে। তারাও নাকি স্বপ্নে দেখে কেউ একজন এসে তাদেরকে টেনে হিঁচড়ে একটা কবরের ভেতর নামাচ্ছে। এই জন্য তারা আমার সাথে কাজ করার জন্য একটু ইতস্তত বোধ করে। তারা সবাই বেশ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার দায়িত্ব আমি কখনোই ছেড়ে যেতে পারবো না, কারণ এই দায়িত্বটা আমি বিগত 25 বছর ধরে করে আসছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এই কাজটা করে যেতে চাই। তাই পরের দিন কবর খোঁড়ার জন্য আমি একাই চলে আসি। আমি আমার মতো কবর খুঁড়ি। সেই গোরস্থানে আবারও পাহারা দেওয়ার জন্য আমি একাই থেকে যাই। আজকে আমার সাথে একটা আজব ঘটনা ঘটে। এভাবেই আমি পুরো গোরস্থানটা ঘুরে ঘুরে দেখছিলাম। সামনের একটা রাস্তাতে যেতেই আমার নাকে একটা তীব্র পচা দুর্গন্ধ বের হয়ে আসলো। আমি বুঝতে পারলাম এটা কোনো লাশ পচারই গন্ধ। আমি একটু সামনে যেতেই সেখান থেকে কেমন একটা কর্মর কর্মর আওয়াজ শুনতে পেলাম। আওয়াজের উৎপত্তি স্থলটা দেখার জন্য আমি সামনে যেতেই দেখলাম একটা কবর খুঁড়ে কেউ একজন তার ভেতরে বসে আছে।
আমি সেখানে লাইটের আলো মারতেই দেখতে পেলাম সেখানে একটা কালো অবয়ব সেই কবরটা খুঁড়ে তার ভেতর থেকে লাশ বের করে খাচ্ছে। তার চেহারাটা ছিল এরকম, মনে হচ্ছিল মাথা থেকে পা পর্যন্ত কালো একটা আলখাল্লা দিয়ে ঢাকা। তার চোখগুলো লাল টকটকে জ্বলজ্বল করছিল আর তার মুখটা অস্বাভাবিক বড় ছিল। আর মুখের ভেতরে চোখা চোখা দাঁতগুলো আমি লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলাম। আমি দেখতে পেলাম তার দাঁতের বিভিন্ন জায়গায় মানুষের মাংস লেগে আছে আর তার হাতে সেই কবরের লাশের শরীরের কোনো একটা অংশ সে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিল। আমাকে দেখেই সে অবয়বটা তার খাওয়া বন্ধ করে দেয়। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয়ে চিৎকার করে সেখান থেকে এক দৌড়ে আমি গোরস্থান থেকে বের হয়ে যাই। তারপরে আমি পাশের এক বাড়িতে গিয়ে সেই ঘটনাটা খুলে বলি। সেই বাড়িতে বেশ কয়েকজন যুবক ছেলে ছিল। আমরা সবাই মিলে সেই গোরস্থানের ভেতরে যাই। গিয়ে সে কবরের কাছে গিয়ে যা দেখি, সেখানে কোনো কালো অবয়ব কিংবা কেউ ছিল না, কিন্তু সেই কবরটা খুঁড়ে সেই লাশটাকে কেউ একজন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এটা আমরা স্পষ্ট দেখতে পেলাম। আমরা সেই কয়জন মিলেই সেই লাশটাকে আবারও আগের মতো করে দাফন করে দিয়ে আবারও তার কবরটা জিয়ারত করে সেখান থেকে সেদিনকার মতো চলে আসি। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায়, এরকম আর কোনো ঘটনা ঘটছিল না। গত দিনের এই ঘটনাটা দেখার পর আমার শরীরটা অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি বেশ কিছুদিন জ্বরে পড়েছিলাম। আমি জ্বরের ঘোরেই স্বপ্নে দেখতাম আমি যে বুজুর্গ লোকটার কবর জিয়ারত করতাম, যার লাশটা এখনো অক্ষত আছে, সেই বুজুর্গ লোকটি আমার সামনে এসে বলল, তোর কোনো ভয় নেই, আমি আছি তোর সাথে। তুই রাতের বেলা এসে আমার কবরের সামনে আমার সাথে দেখা করিস। আমি প্রথমে ভেবেছিলাম বিষয়টা হয়তো স্বাভাবিক, জ্বরের ঘোরে আমি এসব দেখছি। এভাবে প্রায় ৩-৪ দিন আমি টানা এই একই স্বপ্ন দেখতে লাগলাম। সেই বুজুর্গ লোকটি আমার কাছে আসে আর নির্দ্বিধায় তিনি বলেন, আমার কবরের সামনে রাতের বেলা এসে আমার সাথে দেখা করিস। আমি বিষয়টা মসজিদের ইমামকে জানালাম। তিনি আমাকে বলল, আমার নাকি রাতের বেলা তার কবরের কাছে যাওয়া একেবারেই উচিত হবে না, কারণ যে কালো অবয়বটাকে আমরা এর আগে মেরেছিলাম আর যাকে আমি দেখেছিলাম সেই কবরের লাশ খেতে, হয়তো এটা তারই কাজ। এভাবে আমি প্রতিদিন স্বপ্নে দেখতে লাগলাম। সেই বুজুর্গ লোকটা এসে আমাকে একই কথা বলে। একদিন অন্যরকম একটা ঘটনা ঘটে। আমি স্বপ্নে দেখতে পেলাম সেই বুজুর্গ লোকটি অনেক রাগে ক্ষিপ্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এইবার প্রথম তাকে দেখে আমার স্বপ্নের ভেতরে অনেক ভয় করছিল। সেই লোকটি অনেক কর্কশ গলায় আমাকে বলল, তোকে কতদিন বললাম রাতের বেলা আমার কবরের সামনে এসে আমার সাথে দেখা করতে, তুই কেন আমার কবরের সামনে আসছিস না? এই কথাটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর ঘুম থেকে উঠে পড়ি। আমি ঘুম থেকে উঠে দেখলাম তখন রাত ৩টা বাজে। আমি ভাবলাম এভাবে স্বপ্ন দেখার থেকে সরাসরি গিয়ে দেখে আসাটাই ভালো। তাই আমি আমার সেই খারাপ শরীরটা নিয়ে আস্তে আস্তে সেই গোরস্থানের দিকে রওনা দিলাম। আমি গোরস্থানে গিয়ে দেখলাম পরিবেশটা একেবারেই স্তব্ধ হয়ে আছে। অন্যদিন যেরকম স্তব্ধ থাকে, আজকের দিনটা তার থেকেও যেন আরো বেশি স্তব্ধ হয়ে আছে। আমি পাশ থেকেই একটা পচা দুর্গন্ধ পেতে লাগলাম। আমি বুঝতে পারলাম আজকেও কি ঘটতে চলেছে, তাই সেদিকে আমি আর নজর দিলাম না। যাই, আমি যেই কাজের জন্য এসেছি আজকে সেই কাজটাই করি। আজকে কোনো গোরস্থান পাহারা দেওয়া না। অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সেই বুজুর্গ লোকটার কবরের সামনে এসে দাঁড়াই। আমি তার কবরের সামনে আসতেই আমি অনেক মিষ্টি একটা সুঘ্রাণ পেতে লাগলাম। আমি ভাবলাম হয়তো সে বুজুর্গ লোকটার কবরটা জিয়ারত করার জন্যই আমাকে হয়তো তিনি ডেকেছে। কোনো কিছু না ভেবেই আমি তার কবরটা জিয়ারত করতে লাগলাম। আমি যখনই মোনাজাত ধরবো তখনই আমি সামনে দেখতে পেলাম বুজুর্গ লোকটা একটা সাদা জুব্বা পরে মাথায় একটা সাদা টুপি দিয়ে অনেক হাসি মাখা মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। সেই বুজুর্গ লোকটির কবর ছিল একেবারে ওয়ালের পাশে, তাই আমি এটা দেখে ভয়ে দুপা পেছাতেই আমি সেই ওয়ালের সাথে ধাক্কা খাই। এমন সময় সে বুজুর্গ লোকটি আমার উপরে অস্বাভাবিকভাবে ঝাঁপিয়ে পড়ে। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। ফজরের আজান কানে আসায় আমার জ্ঞান ফিরল। আমি আমার চোখ খোলার পরে দেখতে পেলাম
আমার শরীরে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণে মাটি লেগে আছে, আর বিভিন্ন জায়গাতে তীব্র ব্যথা অনুভব করছি। আমি নিজেকে গোরস্থানে আমার সেই শোয়ার জায়গাতে পেলাম। আমি অনেক কষ্টে উঠে বসলাম, কিন্তু উঠে বসার পর আমার সেই ব্যথাগুলো আরো তীব্র হতে লাগলো। তাই আমি সেখানে আবারও শুয়ে পড়ি। আমার বড় ছেলে পরের দিন সকালবেলায় সে গোরস্থানে এসে সেই জায়গাতে আমাকে শুয়ে থাকতে দেখে সে আমাকে ঘুম থেকে জাগায়। আমি তাকে রাতের পুরো ঘটনাটা খুলে বলি। আমার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা ছিল, আর আমার ছেলে লক্ষ্য করলো আমার শরীরের বিভিন্ন অংশে কালশিরা পড়ে আছে। মনে হচ্ছিল আমি রাতের বেলা কারোর সাথে হয়তো মারামারি করেছি। আমার ছেলে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে আমি একটা কবিরাজের কাছে, আমি যখনই সেই কবিরাজের কাছে গেলাম, সেই কবিরাজটা আমাকে দেখেই বলল, কি হয়েছে, যা যা এখান থেকে চলে যা। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। আমি সেই কবিরাজটাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনি আমাকে দেখে এমন কথা বলছেন কেন ভাই? তখন সেই কবিরাজটা হাসি মাখা মুখ নিয়ে আমাকে বলল, তুই কেন আমার কাছে এসেছিস? তোর সাথে যে আছে সে আমার থেকেও বড় কিছু রে। তুই চলে যা আমার কাছ থেকে, না হলে তোর সাথে যে জিনিসটা আছে সে রাগ করবে। আমি আর কথা বাড়ালাম না। আমি বুঝতে পারলাম কবিরাজটা কেন এই কথাটা বললো আমাকে। আমি সেখান থেকেই ফিরে চলে আসলাম নিজের বাড়িতে। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি, এমনকি সেই লাশ চুরির ঘটনাটাও তারপর থেকে গায়েব হয়ে যায়। পরে আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারি সেদিনকে সে বুজুর্গ লোকটি আমার উপরে যে ঝাঁপিয়ে পড়েছিল, আসলে তিনি সত্যি একজন ফরেস্টগার লোক ছিলেন। তিনি আমার শরীরে অবস্থান করে সেই দুষ্টু জিন, যেটা সেই কবরগুলোকে খুঁড়ে খুঁড়ে তার ভেতর থেকে লাশ বের করে খেত, তাকে নাকি আমার মাধ্যমেই তিনি মেরে ফেলেছেন। আর আশ্চর্যজনক কথা, সেই বুজুর্গ লোকটির ছায়া এখনো আমার সাথে আছে। যাই হোক, ঘটনাটা এই পর্যন্তই। আমার সেই দাদু এখনো বেঁচে আছে। তার বয়স হয়তো 90 পার হয়েছে। তিনি এখন আর কবর খোঁড়ার কাজ করেন না, কিন্তু তার ছেলে এখনো সেই কাজ করে যায়। তার ছেলের সাথেও এরকম দুই একটা ঘটনা আছে। যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয়, তাহলে পরে আমি সেই দাদুর ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন, আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবে। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, গ্রামের ঠিকানাও দিয়েছেন। সঙ্গত কারণে আমি সেই গ্রামের ঠিকানার নাম উল্লেখ করলাম না। ঘটনাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন, তাহলেই চলবে।